নমস্কার। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদী গত 15 দিনে আর কিছু করুন না করুন গোটা 2 ফটোশ্যুট কিন্তু ঠিক সেরে ফেলেছেন। তো প্রথমটা করেছিলেন ঝালমুড়ির দোকানে। তো সে কি ফটোশ্যুট, বাবা রে, দেখে তো চক্ষু চড়ক গাছ। প্রধানমন্ত্রী নাকি ঝালমুড়ি খাচ্ছেন, ভাবা যায় না। তো না দেখে উপায় নেই, মিডিয়ায় হই হই করে চারদিকে ছড়িয়ে পড়েছে এবং সবাই দেখাচ্ছে। তো সেটা ছিল ঝালমুড়ি খাবার শ্যুট। তো তারপর মাঝখানে চলে গেলেন তামিলনাড়ু। তো সত্যি না মিথ্যে বলতে পারবো না, একটা ছবি বাজারে বেরিয়েছে যে তামিলনাড়ুতে নাকি মেকআপের নামে মুখে এক পোঁচ কালো রং লাগিয়ে উনি তামিল সেজেছিলেন। আবারও বলছি, সত্যি মিথ্যে না, গুজব বলতে পারবো না, কিন্তু সেই ছবি আমি দেখেছি। তো সেটা ঠিকঠাক বলতে না পারলেও পরেরটা যে ঠিক সেটা আমরা জানি, যে উনি তারপরে শ্যুট করলেন আবার বাংলায়, একদম গঙ্গা বক্ষে নৌকো চড়ে, ভাবখানা এরকম যেন আবার আসিব ফিরে ভাগীরথীদের তীরে। এদিই কেন বললাম, কারণ দাদা দিদি এগুলো বলে উনি বাঙালি হবার চেষ্টা করেন। এবং সেই নিয়েও গদি মিডিয়ায় কী আধিক্ষেতা, কেউ বলছেন, ভিডিও ছেড়ে বলছেন যে উনি নৌকো চড়ে যখন যাচ্ছেন তখনও নাকি জলের মধ্যে দিয়ে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, তাকে পথ ছেড়ে দিয়েছেন। তো জলে আমরা জানি ভেনিস টেনিসে অ্যাম্বুলেন্স নিশ্চয়ই চলে, কিন্তু পশ্চিমবঙ্গেও যে চলে এবং নিয়মিতভাবে চলে, এই প্রথম আমি ওই ভিডিও দেখে জানতে পারলাম। তো সেই অ্যাম্বুলেন্স যে কোথা থেকে এলো, মানে নদী তুমি কোথা হইতে আসিয়াছোর মতোই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে। এবং এটাও জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যে এলো তো এলো, ওই বোধহয় একখানা অ্যাম্বুলেন্স, আমি জানি না অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে না ওখানেই থাকে গঙ্গার উপরে। তো সেই অ্যাম্বুলেন্স গ্রহ নক্ষত্রের কোন ফেরে ঠিক ওনার নৌকোর পাশ দিয়েই গেল, প্রধানমন্ত্রীর নৌকোর ঠিক পাশ দিয়ে, সেটা কি করে সম্ভব হলো? পরিসংখ্যানবিদদের জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যে এর সম্ভাবনা কত। তো সে যাই হোক, অ্যাম্বুলেন্স আছে গেছে, সবই হতে পারে, সম্ভাবনা যাই থাক। কিন্তু এই আধিক্যতা থেকে যেটা আমরা জানতে পারলাম, যে এই প্রথম পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন। এর আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা কেউ ঝালমুড়ি খেতেন না। তো কেউ কখনো নৌকোও চড়েননি। ওরা খুব সম্ভবত সোনা রূপো খেতেন বা গাছপাতা কিছু একটা খেতেন, ঝালমুড়ি কখনো খাননি। আর বোধহয় নৌকো তো চড়েননি, সামনে জল পড়লে জলের উপর দিয়ে নির্ঘাত হেঁটে যেতেন। তো ইনি প্রথম ভারতবর্ষের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী, ওই কঙ্গনা রাউত বা রানাউট না কি নাম, তিনি যেমন বলেছেন যে 2014 সালের পর স্বাধীনতা এসেছে ভারতবর্ষে, ইনিই কাজেই প্রথম প্রধানমন্ত্রী যিনি এইসব করে দেখালেন। বাপরে বাপ, প্রথম ঝালমুড়ি খেলেন এবং একটুও ঝাল লাগলো না, নৌকো চড়লেন, একটুও জল ভিজল না, এই জিনিস ভূভারতে কেউ কখনো দেখেনি। আসলে ব্যাপারটা কি, এই আগের প্রধানমন্ত্রীরা, আমরাও জানতাম, প্রধানমন্ত্রীরা নিজেরাও জানতেন যে তাদের কাজ, ভাবতেন হয়তো ভুলই ভাবতেন, তাদের কাজ হলো দেশ শাসন করা। তো অনেক কঠিন কঠিন ব্যাপার ছিল, স্বরাষ্ট্রনীতি, অর্থনীতি, বিদেশ নীতি, মানুষের কি হবে সেই নিয়ে নানা রকম নীতি নির্ধারণ করতে হতো, সেগুলোকে রূপায়ণ করতে হতো। তো এগুলো খুব একটা কঠিন সহজ কাজ ছিল না। তো এতে করে কারো চুল পেকে যেত, কারো টাক পড়ে যেত। তো যেত বলছি কেন, এখনও যায়। এই যে ওবামা ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণতম প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্সি শেষ করে তিনি যখন বেরোলেন রাষ্ট্রপতিত্ব শেষ করে, তখন রীতিমতো বুড়ো হয়ে গেলেন। আর ভারতবর্ষের কথাই যদি বলেন, তো লাল বাহাদুর শাস্ত্রী তো তাজখণ্ডে গিয়ে মারাই গেলেন। তো এরকম চাপ, তো এত চাপের চোটে উনি যে আমাদের পরম প্রিয় প্রধানমন্ত্রী, এসবের ধারই ধারেননি। ওর এক এবং একমাত্র কাজ হচ্ছে বড় বড় কথা বলা, যেগুলোকে ওনার স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন ওগুলোকে বলা হয় জুমলা। মানে বলতে হয় যা মুখে এলো বলে দেবো, মুখে এলো তো ঠিক না, উনি দেখে দেখে পড়েন। তো ওনার যে সাঙ্গপাঙ্গরা আছে, যা লিখে দিল এই গুলগুলো আজকে দাও, সেগুলো বলে দিলাম, তারপর করব না। মানে আমরা সবাই জানি যে রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দেন, পালন করেন না, কিন্তু তার যে এই মাত্রা হতে পারে সেটা এর আগে আমরা দেখিনি। এখানে উনি সবার আগে আছেন, সবার প্রথম। তো কীরকম সেগুলো, ধরুন সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে 2014 সালের আগে উনি বলেছিলেন। তো সেটা কি সবাই জানি আমরা, সেটা জুমলা। নোটবন্দি করে কালো টাকা সব উদ্ধার করে ফেলবো। কেউ কেউ তো এত দূরও গেলেন যে নোটে নাকি চিপ লাগানো আছে, সেই চিপ
এমনই দুর্ধর্ষ চিপ যে মাটির নিচে পুঁতে ফেললেও 10 ফুট নিচে পুঁতে ফেললেও ট্র্যাক করে ফেলা যাবে সেই টাকা কোথায় আছে, এবং সন্ত্রাসবাদ নাকি সমূলে ধ্বংস হবে। তো আমরা সবাই জানি সেটা আরেকটা জুমলা, একটিও কালো টাকা উদ্ধার হয়নি, এবং সন্ত্রাসবাদীরা যদি সব ধরা পড়ে যেত তাহলে পহেলগাঁওয়ের এই কাণ্ড কে ঘটালো তা তারা ধরাই বা পড়লো না কেন? অপারেশন সিঁদুর নামের একটা জিনিসই বা দরকার হলো কেন? তো ফলে এটা আরেকটা জুমলা। তো তৃতীয় জুমলা হলো ভোটবন্দি করে অনুপ্রবেশকারীদের তাড়াবো। তো এখনো পর্যন্ত একটিও অনুপ্রবেশকারী ধরা পড়েনি, বিহারেও নয়, বাংলায়ও নয়, ভারতবর্ষের কোথাও পড়েছে বলে জানি না। তো ফলে ওটা একটা বিরাট বড় জুমলা। তারপর সে অপারেশন সিঁদুরের কথা বলছিলাম, যে জিনিসটা দরকার পড়লো কেন যদি টাকা দিয়েই সব কিছু হয়ে যায়, টাকা ট্র্যাক করে নোটবন্দির সময় নতুন টাকা এনে। তো সেটা হয়নি। তারপর উনি করলেন অপারেশন সিঁদুর, সেটা একটা বিরাট বড় জুমলা। কারণ উনি বলেছিলেন পাকিস্তানকে ঠুসে দেবো গদি মিডিয়ায়, সেই নিয়ে কি হইচই। পাকিস্তান 5 টুকরো না 3 টুকরো কত টুকরো হয়ে গেল, করাচি লাহোর ধ্বংস হয়ে গেল, সেনানায়ক পদচ্যুত হয়ে গেলেন, এই নিয়ে তো হই পড়ে গেল, সাফল্যমণ্ডিত হয়ে গেলেন। তারপর দেখা গেল পুরোটাই জুমলা, কিচ্ছু হয়নি। কোথাও নিশ্চয়ই ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কি তার পরিমাপ ভারতীয় প্রেসের কল্যাণে কেউ জানেন না। তো তারা তো আর একটা 2 নম্বরই জিনিস, সে পরে আসছি। এবং ওর সব থেকে বড় জুমলা হচ্ছে আচ্ছে দিন এনে দেব। তো কি আচ্ছে দিন এনেছেন সে তো আমরা সবাই জানি। শুরু করেছিলেন অনেকগুলো বড় বড় কথা দিয়ে, এই করব সেই করব, সমস্ত জিনিস উন্নতি করে ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাব। তো এখন কি পড়ে আছে? কিচ্ছু পড়ে নেই, শুধু মোল্লা তারাও পড়ে আছে। আর দেখবেন যে বিজেপি সমর্থকরা এসে আর কিছু না পেয়ে গালাগাল দিতে হলে বলে আপনি তো আব্দুল চাচা কিংবা আব্দুল চাচার ছেলে। তো পড়ে আছে এইটুকুই। তো ফলে এটা একটা সম্পূর্ণ জুমলা, উনি দাঁড়িয়ে আছেন জুমলার উপরে। তো বাকি যা জিনিস যেগুলো জুমলা না, পরিমাপযোগ্য যে জিনিসপত্রগুলো, সেগুলোতে কিন্তু সব কটাতেই ফেল। কোথায় কোথায় ফেল অনেক জিনিস, তার তালিকা করা অসম্ভব। তবু ছোট করে বলি যে টাকার মূল্য, জানি ওনার অনেক কিছু বক্তব্য ছিল কংগ্রেস জমানায়, সেই টাকার মূল্য কমতে কমতে এখন 100 টাকার কাছে পৌঁছে দিয়েছেন। এইটা হচ্ছে মানে বিদেশ থেকে যদি কিছু এখন আমদানি করতে হয় সেটা বিপুল মূল্য দিয়ে কিনতে হয়, এবং এর একটা পরম্পরাজনিত এর একটা প্রভাব আছে, যেগুলো অর্থনীতিবিদরা ইংরেজিতে বলেন রিপল এফেক্ট, যে একটা জিনিস ঘটে আর একটা জিনিস ঘটতে থাকে। ফলে ইম্পোর্ট করা জিনিসের যদি দাম বাড়ে টেলের, তাহলে বাকি জিনিসেরও দাম বাড়বে। তো ফলে এখানে ডাহা ফেল। তা মানে অর্থনীতির কথা যদি বলেন, যদি মানে উন্নতি, এটা তো গেল একরকম করে আপনার টাকার মূল্যের কথা, অর্থনীতির একটা অংশ। আর অর্থনৈতিক প্রগতি, উন্নতির কথা যদি বলেন, তো তার মানে এখন হয়ে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ কিনা কোম্পানির উন্নতি। তো ওনারা বিলিয়নিয়ার হয়েছেন, এই কোম্পানির মালিকরা, আরও বেশ কিছু বিলিয়নিয়ার দেখা যাচ্ছে। তো কিন্তু গরিব আর বড়লোকের মধ্যে যদি তফাৎ দেখেন, তো সেইটা কিন্তু আকাশ ছুঁয়েছে। এবং এটা এত বেড়ে গেছে যে এখন যে প্রক্রিয়াটা হচ্ছে, যে গরিব লোকদের এসআইআরের নাম করে ভারত রাষ্ট্রের নাগরিকত্ব থেকে একরকম করে ছেঁটে ফেলা হবে, যাতে তারা হিসেবেই না আসে, বেনাগরিকের কাছাকাছি চলে যায়। তো পশ্চিমবঙ্গে সেটা খুব বেশি করে হচ্ছে, অন্যত্রও হয়েছে। বহু লোকের নাম ছেড়ে ফেলা হচ্ছে যাতে গরিব লোকেরা না থাকে। সে আগে কথা ছিল না যে জরুরি অবস্থার সময় যে গরিবই হটাও এর নাম করে গরিব হটানো হয়ে যাচ্ছে। তো সেটা তো ছোটোখাটো ব্যাপার, নেহাতি শহর থেকে গরিবদের সরানো হচ্ছিল। এখন যেটা হচ্ছে যে পরিসংখ্যান থেকে, ভোটার তালিকা থেকে, সমস্ত নাগরিক অধিকার থেকে গরিবদের ছেঁটে ফেলার চেষ্টা করা হচ্ছে। তো এইটা হচ্ছে ওনার অর্থনৈতিক উন্নতির মাপ। আর দুর্নীতি, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। গদি মিডিয়ায় দেখবেন কে 20 কোটি, কে 3 কোটি টাকা ঝেড়ে পালাচ্ছে বলে দেখানো হচ্ছে, সে বেশ করছে। কিন্তু যদি ওদের সাহস থাকতো দেখাতো যে ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার এবং তার প্রধানমন্ত্রী কি পরিমাণ দুর্নীতিতে মদত দিচ্ছেন এবং কি পরিমাণ দুর্নীতি দূর করার ক্ষমতা তাদের নেই। তো কি হচ্ছে, লোকে তো চুরি করে, মানে শিল্পপতিরা চুরি করে ফাটিয়ে দিচ্ছে, বিদেশে পালাচ্ছে, অনেকগুলো নাম আছে আর বলতে চাই না, সবাই জানেন। এবং তাদেরকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা দেখা যাচ্ছে আন্তরিক, এরকম কিছু দেখতে পাচ্ছি না।
তো শিল্পপতিরা উল্টো দিকে যারা পালাচ্ছে না তারাও ধার নিচ্ছে এবং ফেরত দিচ্ছে না, মানে মাছের তেলে মাছ বাজছে, সরকারের কাছ থেকে অল্প দামে জিনিস কিনছে, সেই টাকা কোত্থেকে পাচ্ছে, যে সরকার ধার দিচ্ছে, তার কি শর্ত থাকে জানি না, তারপর সেগুলো লাভজনক হোক বা না হোক ব্যাড ডেট হয়ে যাচ্ছে অনেক কিছুই, অর্থাৎ কিনা ঋণ আর শোধ দিতে হবে না, একদম আইনগত প্রক্রিয়া। তো এইভাবে আপনার আমার টাকা লুট হচ্ছে। তো কালো টাকার তো মা বাপ নেই, এবং পুরোটাই হচ্ছে বহু লক্ষ কোটি টাকার মাপে, বহু লক্ষ কোটি টাকার মাপে। মানে ভারতবর্ষের প্রতিরক্ষা বাজেট মোটামুটি হলো 6 লক্ষ কোটি টাকা। তা এই যে যদি দুর্নীতির হিসেব করেন সেটা তাকে ছাড়িয়ে চলে যায় অনেক দূর। তো এইটা তো গেল অর্থনৈতিক দুর্নীতি, আর যদি রাজনৈতিক দুর্নীতির মাপ করেন তার তো কোনো সে ঠিক ঠিকানা নেই, কথাটা চালুই হয়ে গেছে। ওনারা হলেন ওয়াশিং মেশিন, দুর্নীতি যাই করুক ওনাদের দলে এলে সব 7 খুন মাপ। তো ইডি সিবিআইকে কাজে লাগান, চাপ টাপ দিয়ে বিভিন্ন লোককে কেনাকাটা করেন, বিভিন্ন সাংসদ বিধায়কদের, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের। তো এই আজকে মানে এটা বলছি, গতকালই খবর এসেছে যে একজন আপের একজন এমপির বাড়িতে ইডি আনা হয়েছিল, তারপরে 7-10 দিনের মধ্যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন আরও কয়েকজন, 10 জন আপের রাজ্যসভা সংসদের মধ্যে বোধহয় 6 জন যোগ দিয়ে ফেলেছেন। তো মজাটা হচ্ছে ওনারা কিন্তু ভোটে জেতেননি, পাঞ্জাবে ওনারা মূলত গোল্লা, তো লোকসভা বিধানসভা সব জায়গাতেই গোল্লার কাছাকাছি ভোট এবং আসন পেয়েছেন, কিন্তু ওনারা সাংসদ কিনে ফেললেন। তো এটা যদি দুর্নীতি না হয় তাহলে দুর্নীতি কোনটা? তো কথা হচ্ছে যে এই হচ্ছে ওদের দুর্নীতির মাপকাঠি, মানে অর্থনীতি থেকে দুর্নীতি পর্যন্ত সব কটাতেই আপনি যদি বলেন মানে পিছনের দিক থেকে প্রথম ফেলের মধ্যে ফার্স্ট তাহলে ঠিক আছে, আর যদি উল্টো দিক থেকে মানে সোজা দিক থেকে মাপেন তাহলে এর চেয়ে নিচে আর বোধহয় নামা যায় না। তো বিদেশ নীতির কথা তো বাদই দিলাম, বিদেশ নীতিতে ওই যে অপারেশন সিঁদুরের কথা বলছিলাম, তো উনি তো বললেন পাকিস্তানের উপর চূড়ান্ত বিজয় অর্জন করা হয়েছে, তারপর কি দেখা গেল যে মহামান্য আমেরিকার প্রেসিডেন্ট এসে বললেন যে তুমি আমার কথা শোনো, তা উনি চুপচাপ শুনে নিলেন আমদানি শুল্ক ইত্যাদি নিয়ে। তারপরে ইরান বলল তেল দেবো না, কিছু করার রইল না, উনি সেটাও শুনে নিলেন। রাশিয়া থেকে তেল কেনা যাবে না, আমেরিকা বললো আপনাকে পারমিশন দিচ্ছি 1 মাসের জন্য কিনতে পারেন, উনি মাথা নিচু করে মেনে নিলেন। তারপর একটা যুদ্ধ লাগলো আমেরিকা ইরানের, দেখা গেল যে পাকিস্তানকে উনি নাকি ধ্বংস করে দিয়েছিলেন তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে মধ্যস্থতার মধ্যে, ওনাকে কেউ পোছে না। এই হলো ওনার বিদেশ নীতির সুফল। তো এইটা হলো বিদেশ নীতি, এবং সবশেষে যেটা সেটা হচ্ছে স্বরাষ্ট্রনীতি। স্বরাষ্ট্রনীতিতে উনি কী করেছেন অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা ভীষণভাবে প্রাসঙ্গিক। সেটা হলো যে পশ্চিমবঙ্গের যে বৈধ নাগরিকরা আছেন ভারতের, তাদের মধ্যে বহু লোককে কেন্দ্রীয় বাহিনী মারধর তো করেইছে, সারা ভারতবর্ষ জুড়ে একটা এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছে যেন সবাই বাংলাদেশি বিদেশি, মারধর তো করাই হয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনী কিছু লোককে বেআইনিভাবে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে, এবং সুইটি বিবি এবং আরও কয়েকজন এখনও সেখানে পড়ে আছেন, জেলে পড়ছেন। তো এইটা হচ্ছে ওনার স্বরাষ্ট্রনীতি। এবং তারপর এতেও লজ্জা না পেয়ে উনি 35 লক্ষ বৈধ ভোটারকে বাদ দিয়েছেন, বেনাগরিক করার চক্রান্ত করেছেন পশ্চিমবঙ্গে। তো বাকি সবগুলো অপদার্থতা বলে উড়িয়ে দিলেও এইটা অপদার্থতা নয়, এর বিচার হওয়া দরকার, মানে মানবাধিকার আদালতে এর বিচার হওয়া দরকার। এইটা কিন্তু চূড়ান্ত একটা অপরাধ। তো এই সমস্ত ব্যর্থতা এবং সমস্ত জুমলা, তারপর তাহলে কি পড়ে রয়েছে ওনার জন্য? শুধু পড়ে আছে এই আগে যেটা বললাম যে মোল্লা তাড়াও আর বাংলাদেশি তাড়াও। তো এখন যেটা দেখা যাচ্ছে যে এত ব্যর্থতার পরে এই স্লোগান একটা অংশের মানুষ খাচ্ছেন ঠিকই, কিন্তু বেশিরভাগ লোকই খাচ্ছেন না, কারণ সমস্ত লোককে চিরদিন বোকা বানিয়ে চলা যায় না। এটা এবারের ভোট যেরকম হচ্ছে পশ্চিমবঙ্গে তার থেকে ওনারা বিলক্ষণ বুঝতে পারছেন, তাই শুরু হয়ে গেছে ফটোশ্যুট। তো আগে সিনেমায় এরকম হতো যে সিনেমা তেমন স্ক্রিপ্ট ভালো না, তো সেখানে নায়িকা এবং নায়কও কোনো ক্ষেত্রে নাচতে লাগলেন, এবং তাদের পোশাক আশাক মাঝে মাঝেই বদলে যেতে শুরু করলো নাচের মধ্যে। তো গান যদি হিট করে যেত সিনেমাও হিট করে যায়, তো অবিকল সেই একই চেষ্টা। তো সিনেমা থেকে সেটা এসেছিল সোশ্যাল
সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট মেয়েরা নানা রকম জামা কাপড় পরে বা ছোটোখাটো বড় সড়ো নানা রকম জামা কাপড় পরে জামা কাপড় বদলে নানা রকম ভঙ্গিতে নেচে কুদে থাকে। তারও একটাই ব্যাপার যে ওই রিল দেখতে গিয়ে লোকে যদি বেশি দেখে ফেলে তাদের কিছু পয়সা করি আসবে, দৃষ্টি আকর্ষণ করা যাবে। তো এইটা সিনেমা থেকে এটা ছিল। রিলে আমরা রাজনীতিতে কখনো এটা দেখিনি। আমাদের পরম প্রিয় প্রধানমন্ত্রী সেটা কিন্তু রাজনীতিতেও এনে ফেলেছেন। উনি পাঞ্জাবে গিয়ে পাঞ্জাবি সাজেন, তামিলনাড়ুতে কালো রং লাগান বলে শুনতে পাচ্ছি, চীনে গিয়ে বোধহয় চীনে সাজেন, ভুটানে গিয়ে ভুটানি সাজেন, আরবে গিয়ে শেখ সাজেন কিনা আমি ঠিক জানি না, সাজতেই পারেন, হয়তো ছবি দেখিনি, কত আর দেখবো। এবং মজা হচ্ছে যে সাজেন তো সাজেন সে একরকম, তো অনেক লোকই অনেক কিছু সাজে, কিন্তু সরকারি উদ্যোগে সরকারি খরচে সেগুলো প্রচার করা হয় এবং ধামা ধরা মিডিয়া সেগুলো দেখিয়েই চলে। তো অবশ্যই না দেখিয়ে উপায় নেই, কারণ ভয়ও আছে ভক্তিও আছে। ভয়টা কি? ভয় হচ্ছে ধরে নিয়ে গিয়ে হয়তো ইডি সিবিআই দিয়ে হুড়কো দিল, এই একটা ভয় আছে। আর ভক্তিটা কি? ভক্তি হচ্ছে ওরা পয়সা দেয়, ওদেরকে তো মানে কোম্পানি বা অন্য কোনো কোম্পানি পয়সা কড়ি দেয়, ফলে ওদের কাছে তো হাত জোড় করতেই হবে। তো ভয় আছে, ভক্তি আছে, ওনাকে ফোকাস করতেই হবে, কিন্তু খবর নেই। খবর দেখাতে হলে তো খুব পরিষ্কারভাবে এই যেগুলো বললাম, কোনটা জুমলা কোনটা ব্যর্থতা, এগুলো পরিষ্কার করে দেখাতে হবে। সেটা দেখালে তো ভয়ে ভক্তির চৌকাটে আটকে যাবে। ফলে ওদের ছবি ভিডিও দেখিয়ে চলতে হবে, কারণ উপরতলা থেকে সেরকমই নির্দেশ, আর না দেখেই উপায়ও নেই। তবে আগে এই কিছুদিন আগে পর্যন্ত, ধরুন 2-4 মাস আগে পর্যন্ত, এগুলোর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, একটা নির্দিষ্ট সময় অন্তর আসতো, তার একটা মাপ ছিল। তো এখন দেখবেন যে বললাম 15 দিনের মধ্যে 2খানা ফটোশ্যুট। তো তারা সেটার কারণটা কি? মানে সেটা অব্যর্থভাবে একটা জিনিস দেখাচ্ছে, কারণে পরে আসছি যে এটার সংখ্যায় বাড়ছে। তা কারণটা কি? কারণটাও আগে বলেছি যে সবাই জুমলা ধরে ফেলছে, ঢপ, আর বেশিরভাগ লোকই সাজছে না। তাই ওই একইভাবে রং মেখে সং সাজার চেষ্টা, নেচে কুদে গো অ্যাজ ইউ লাইক করে যতটুকু দৃষ্টি আকর্ষণ করা যায়। তো সঙ্গে যে বক্তৃতা দিলে ভালো হতো, কিন্তু রিলে যে দেখবেন যে অনেকে লিপ মেলায়, লিপ সিং করে। তো উনি তো বক্তৃতা দিতে পারবেন না কিছু না দেখে, কানে না শুনে বক্তৃতা দিতে পারবেন না। সরাসরি সাংবাদিক সম্মেলনের তো কোনো সাহস নেই, ক্ষমতাও নেই, পারবেনও না। সাহস ক্ষমতা তো পরের কথা, সবার দ্বারা সব কিছু তো হয় না। তো উনি তো একটা ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা ফানুস। তো তাই উনি যেটা করছেন, যেটা পারেন সেটাই করছেন। উনি তাই শুধু ছবি তুলে যাচ্ছেন, আর কিছু কিছু সবাই গিয়ে দেখে বা শুনে পাঠ করছেন। তো উনি ছবি তুলছেন, এইসব করছেন। আর অমিত শাহ, যিনি কিছু কাজকর্ম সত্যি করতে পারেন, তো উনি পড়ে আছেন বাংলায়। তো এই দুটো যে বাংলাকে ঘিরে সমানে হচ্ছে, তার কারণটা কি? তার কারণ যেটা শুরুতেই বললাম, সংখ্যায় বাড়ছে, কারণ বিপদ সংকেত আসন্ন। তো ছায়া তখনই, যখন লম্বা হয় তখন বোঝা যায় যে সূর্যাস্ত আসন্ন। তো একইভাবে ওনাদের নাচন কুদন যত বাড়ছে, বোঝা যাচ্ছে যে সূর্যাস্ত কিন্তু ঘনিয়ে আসছে। তো ওনারা পরিষ্কার, আমরা যেমন বুঝতে পারছি ওনারাও পরিষ্কার বুঝতে পারছেন, এটাই কিন্তু ওদের শেষ যুদ্ধ। এবং এই বাংলাই হচ্ছে শেষ ফ্রন্টিয়ার, যেখানে হারলে তারপর পতনের শুরু হবে, সেই পতন আটকাতে পারবেন না। ত্রিপুরা থেকে পতন শুরু হয়ে গেছে, বাংলায় পতনের দ্বিতীয় ধাপ। এবং খুব ভালো করে জানেন যে প্রথম দফায় যেভাবে ভোট হয়েছে, তারপর ক্ষমতায় আসা তো বহু দূরের কথা, ওনারা গোহারান হারবেন এর সম্ভাবনা ক্রমশ প্রকট হচ্ছে। তাই নাচা কোদা বাড়ছে, তাই অমিত শাহ এখানে পড়ে আছেন। এছাড়া এর আর কোনো দ্বিতীয় কারণ থাকা সম্ভব নয়। তো ফলে ওরা নাচুন কুদুন। আমাদের কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির শেষ দেখে ছাড়া, মানে বিজেপি শুধু হারলেই হবে না, বিরোধী পক্ষ থেকেও বিজেপিকে সরিয়ে দিতে হবে। এইটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই ভাবধারাটা থাকবে না পশ্চিমবঙ্গে। মধ্যবিত্ত কিছু শহুরে লোকজন উল্টো কথা বলছেন, কিন্তু কান দেবেন না। হাওয়া কিন্তু তা নয়। তো যাই হোক, আজকে এইটুকুই। হাওয়া কি এসব নিয়ে পরে আরেকদিন ভালো করে আলোচনা করা হবে। এছাড়া পরের দফার ভোট তো আসছেই, সে নিয়েও কথাবার্তা বলতে হবে। সবাই ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, হাইপ করবেন, লাইক করবেন, যেগুলো করার। তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে আসবো। নমস্কার।